স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। জীবনে সব কিছুরই প্রয়োজন আছে, তবে তা নির্দিষ্ট পরিমাণে। রাত 12টার পরে ৩রা জুলাই হবে বিভার জন্মদিন। বিভা জানে আজ তার জন্মদিন। সে অপেক্ষা করছে শ্রুতির ফোনের। তাকে শুভেচ্ছা জানানোর জন্য একমাত্র তার ছোট বোনই তো রয়েছে। অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরও যখন ফোন এলো না, বিভা মোবাইল হাতে নিয়ে দেখলো কয়টা বাজে। 12টা 17 বাজে। শ্রুতি ফোন করলো না যে। প্রতিবার শ্রুতি, হামিম, দাদি আম্মু ভীষণ যত্ন করে বিভাকে জন্মদিন উইশ করে। বিভার ভালো লাগে, মনে হয় এই পৃথিবীতে কেউ তো আছে যাদের কাছে সে মূল্যবান। তার দাদি আম্মুর যে এত বয়স হয়েছে, তবুও সে দুপুরেই বিভাকে অনেক দোয়া দিয়ে দিয়েছে। সে যে মনে রেখেছে এই কত। কিন্তু শ্রুতির ব্যাপারটায় একটু খারাপ লাগলো। মুহূর্তেই ভাবলো শ্রুতি হয়তো ভুলে গিয়েছে, কিংবা কাল ফোন করবে। এর আগে তো দুজন দুই বাড়িতে না, একই বাড়িতে ছিল, তাই অন্যান্য বছরের সাথে এই বছরের তুলনা চলে না। বিভা পাশে তাকালো। মাহাথির নিজের মতো কাগজপত্র কি যেন লেখালেখি করছে। মাহাথিরকে একবার ভাবলো ডেকে বলবে যে আজ তার জন্মদিন। থাক, কি দরকার, কাজ করছে করুক। বিভা নিঃশব্দে উঠে গেল। ব্যাগ থেকে কিছু একটা বের করে চলে গেল অন্য রুমে। মাহাথির রুমের দরজায় তাকালো। অন্য রুমের আলোর প্রতিফলন বুঝিয়ে দিল যে অন্য রুমের লাইট চালানো হয়েছে। কিছু একটা ভেবে মাহাথির নিজের ফোনের পাওয়ার বাটন অন করলো। ৩রা জুলাই, মেয়েটার জন্মদিন। তার কি উইশ করা উচিত ডেকে? ফোন অফ করে কাজে মনোযোগ দিল মাহাথির। বিভা তার মা তাহিরার ডায়েরি খুলল। ডায়েরিতে মোটামুটি তাহিরার কৈশোর থেকে বেঁচে থাকার আগ পর্যন্ত প্রায় অনেক কিছুই লেখা আছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ ঘটনাবলী। বেঁচে থাকতে এই ডায়েরি কেউ পড়েনি। শেষ মুহূর্তে বিভাকে ডায়েরিটা দিয়ে শুধুমাত্র বলেছিল এই ডায়েরি যাতে কেউ না পড়ে, কারোর হাতেই যেন না পড়ে। বিভা কারোর হাতে পড়তে দেয়নি, তবে শ্রুতিকে একবার দিয়েছিল। শ্রুতি কয়েক পৃষ্ঠা পড়ে আর পড়েনি, ফেরত দিয়ে দিয়েছে বিভাকে। শ্রুতির ভাষ্যমতে ডায়েরি পড়লে তার মায়ের কথা বেশি মনে পড়ে, এতে তার দুঃখ আরো বেশি হয়, কান্না পায়, তাই সে পড়ে না। পক্ষান্তরে বিভার ডায়েরিটা পড়তে ভীষণ ভালো লাগে। মনে হয় সে তার মায়ের সাথে কথা বলছে। এই ডায়েরির শুরু থেকে শেষ পর্যন্ত তার পড়া। পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে নিজের প্রিয় পৃষ্ঠা বের করে পড়তে লাগলো। আজ ৩রা জুলাই, আমার জীবনের কিছু শ্রেষ্ঠ দিনের মধ্যে একটি। আজ আমি এক ফুটফুটে ফুলের মতো মেয়ের মা হলাম। মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নেই। জীবনে তো তেমন কোনো ভালো কাজ আমি করিনি, তাহলে এমন ফুলের কলি আমার গর্ভের জন্ম নিল কেমন করে? আমার মেয়ের নাম রেখেছি বিভা। অনেক যত্ন করে এই নামটা আমি রেখেছি। বিভা নামের অর্থ দীপ্তি, সৌন্দর্য। আমার মেয়ের নাম সার্থক। আজ আমার ভাইয়ের বউ আমার মেয়েকে দেখতে এলো। বলল মেয়ে নাকি কালো হয়েছে, আমার রং পায়নি। অথচ আমার মেয়ের দিকে তাকালে তার সৌন্দর্যে আমার কান্না চলে আসে। কি সুন্দর ফুটফুটে মেয়ে আমার, মাশাল্লাহ। আমার নাম তাহিরা ইবনাত। এতদিন সবাই আমাকে তাহিরা বলে ডাকতো, অথচ এখন আমাকে সবাই ডাকে বিভার মা বলে। কথাটা শুনতে এত শান্তি লাগে, মনে হয় এই পৃথিবীতে এর চেয়ে সুন্দর শব্দ আর হতে পারে না। আমি তাহিরা নই, আমি বিভার মা। বিভা মুচকি হেসে সব পড়ল। পড়তে পড়তে কখন তার চোখে পানি চলে এলো বুঝল না। পুরো ডায়েরি জুড়ে তাকে নিয়ে তার মায়ের শত শত পাগলামি আছে। শ্রুতির বেলায়ও বাদ যায়নি। শ্রুতির বাচ্চামো অবুঝপনা নিয়ে তাহিরার কত আবেগ। তার এবং শ্রুতির প্রতি অনুভূতি তো ডায়েরিতে জায়গা পেল। শুধু পেল না, হামিমের প্রতি অনুভূতি। তবে সেই ডায়েরিতে হামিমকে নিয়েও একটা লাইন আছে। লাইনটা কিছুটা এরকম। আজ আলট্রাতে ধরা পড়েছে আমার ছেলে হবে। আমি 2 মেয়ে 1 ছেলের মা হব। আমার ছেলে হলে তার নাম রাখবো হামিম। বিভা, শ্রুতি, হামিম আমার যত্নের 3 জীবন্ত পুতুল। আমি তাহিরা নই, আমি বিভা, শ্রুতি আর হামিমের মা। বিভা নিঃশ্বাস ছাড়ল। কি হতো তার মা যদি হামিমকে দেখে যেত? কি হতো যদি আর কিছুদিন থেকে তার 3 জীবন্ত পুতুলকে আগলে রাখত? বিভা ডায়েরিটা আবার খুলল। পরের পৃষ্ঠাগুলো পড়তে নিল, কিন্তু আর পড়ল না, কারণ এই পৃষ্ঠাগুলো তার বাবাকে নিয়ে লেখা। বন্ধ করতে গিয়েও একবার চোখ বুলিয়ে নিল। মেয়ে হওয়াতে আমিন খুশি হয়নি তা আমি বুঝতে পারি। মেয়ে হয়েছে তার উপর গায়ের রং চাপা, এইটাই আমিনের সমস্যা। এতদিন শুধু ধারণা করেছিলাম, তবে আজ বুঝতে পারছি আমিন কখনো আমাকে ভালোবাসেনি। ভালোবেসেছে আমার সাদা রঙকে।
তাই তো নিজের মেয়ের প্রতি এত অবহেলা। আচ্ছা, এমন একটা মানুষকে আমি ভালোবাসলাম কেমন করে? সে তো আমাকে ভালোবাসেনি, আমি কেন বাসলাম? ঠাস করে বন্ধ করে দিল ডায়েরিটা। এসব পড়ে মন খারাপের মানে হয় না। শুক্রবার দুপুর 12:40। গাড়িতে বসে আছে শ্রুতি, তার পাশেই হামিম বসা। গন্তব্য বিভার বাড়ি। পার্থিব সকালে উঠেই চলে গেছে অফিসে, বলে গেছে কাজ আছে, নামাজের পর পৌঁছে যাবে ঠিক সময়। শ্রুতি আর তেমন কিছু বলেনি। গত পরশুর ঘটনার পর শ্রুতির কোনো ইচ্ছা ছিল না বিভার বাড়িতে যাওয়ার। পার্থিবের বুঝানো, সাথে গতকাল মাহাথির ভাইয়ার ফোনের কারণে যাচ্ছে। মাহাথির বেশ বিনীতভাবেই বলেছে আসার জন্য, সাথে আগের দিনের কথা ভুলে যেতে বলেছে, কিন্তু শ্রুতি মোটেও ভুলবে না। শ্রুতি ঠিক করলো বিভাকে গিয়ে আজ সব সত্যি জিজ্ঞেস করবে। এরপর মিস্টার মাহাথিরের 14টা বাজাবে। যদিও পার্থিব তাকে বুঝিয়েছে স্বামী স্ত্রীর ব্যাপারে অতিরিক্ত নাক গলানো দৃষ্টিকটু হবে, তবুও শ্রুতি তো নাক, কান, হাত, পা সব গলাবে। কলিং বেল বাজছে। এই সময়কে বিভা ভাতের চাল ধুতে নিচ্ছিল। পাতিলটা রান্নাঘরে রেখে কিছুটা দৌড়ে গিয়ে দরজা খুলল। যাকে দেখলো তাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না আমিন শিকদার। কিন্তু এখানে কেন? এইভাবে না বলে কয়ে আসার মানে বিভা খুঁজে পেল না। পাশেই তার অ্যাসিস্ট্যান্টকে দেখে বিভা আরও বিব্রত বোধ করলো। এই বাসায় এই সময় আমিন সাহেবকে আশা করেনি বিভা, সাথে আবার তার অ্যাসিস্ট্যান্টও আছে। বিভা সরে গেল দরজা থেকে। শান্ত নিষ্প্রাণ কণ্ঠের বাক্য, ভেতরে আসুন। আমিন সাহেব হাসি হাসি মুখে ভেতরে ঢুকলো, সাথে ঢুকলো তার সহকারী। ভেতরে ঢুকে কাউকে না দেখে আমিন সাহেব একটু অবাক হলো। কেউ নেই কেন? হয়তো পৌঁছায়নি। এবার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো ফ্ল্যাটটা। 3 বেড, ডাইনিং, ড্রয়িং, বড় এক বারান্দা মিলে ছিমছাম ফ্ল্যাট। ডাইনিং রুমে নিতান্তই ছোট্ট একটা খাবার টেবিল। সব দেখে হালকা কৌতূহলী হয়ে প্রশ্ন করলো, এই বাসায় থাকতে অসুবিধা হয় না? তার প্রশ্নের পেছনে লুকায়িত বাক্য, এতকাল দামি দামি আসবাবপত্র ব্যবহার করে এখন বিভার অসুবিধা হওয়া উচিত। না, অসুবিধে হয় না। নিজের বাসায় অসুবিধে হবার কথাও তো নয়। পৃথিবীর সবচেয়ে শান্তির, নিরাপত্তার জায়গা হলো নিজের বাসা। আর এটা আমার বাসা, যেখানে আমি নিজের ইচ্ছে মতো থাকতে পারি, যা খুশি করতে পারি। তাই এখানে আমার অসুবিধে হয় না। আমিন সাহেব যেমন নিজের করা প্রশ্নে নিজের আভিজাত্য বোঝাতে চেয়েছিল, বিভাও তেমন তার দেওয়া উত্তরে অপ্রকাশিতভাবে বুঝিয়ে দিল আমিন সাহেবের বাসায় সে নিজের ইচ্ছে মতো থাকতে পারত না, এখানে পারে এবং সে এখানে অনেক শান্তিতে আছে। ব্যাপারটা বুঝতে পেরে আমিন সাহেব আর দ্বিতীয় প্রশ্ন করল না। তুমি এখানে কি করছো? আমিন সাহেব সোফায় বসেছিলেন। চোখ তুলে দরজায় তাকালে শ্রুতি দাঁড়িয়ে হতবাক হয়ে তাকিয়ে আছে। আমিন সাহেব বুঝতে পারলেন তাকে এখানে একদমই আশা করেনি বিভা। শ্রুতি মুখ কুঁচকে পাশে থাকা হামিমের হুইল চেয়ার ধরে ভেতরে ঢুকলো। বিভা এগিয়ে এলো ভাই বোনের কাছে, শ্রুতির দিকে তাকালো। শ্রুতির মুখের প্রতিক্রিয়ার অর্থ তার দিনটাই খারাপ হয়ে গেল। বিভা কিছু বলল না। আমিন সাহেবের সামনে তার অস্বস্তি হয়, মুখ দিয়ে কথা বের হয় না। শ্রুতি মুখ কুঁচকে আবার জিজ্ঞেস করল, আপনাকে এখানে কে আসতে বলেছে আমিন শিকদার? আসছেন কেন আপনি? আমিন সাহেব বিরক্ত বোধ করলো। একটু আগেই তুমি করে ডাকলো, এখন আবার নাম ধরে ডাকছে, তাও তার সহকারীর সামনে। বিরক্ত হয়ে শাসন করতে চাইলো। এইসব কেমন আচরণ শিখেছো তুমি? আগের থেকেও দেখি বেয়াদ্দপ হয়েছো। হ্যাঁ, আমি বেয়াদব। আপনাকে অনুরোধ করছি এই বেয়াদবের সামনে থেকে চলে যান প্লিজ। এই কারণে আসছেন বলেন তো, কি কারণে? কি সমস্যা আপনার? শ্রুতি অধৈর্য হয়ে পড়ল। কি করবে ভেবে পেল না। এই মানুষটাকে সে সহ্যই করতে পারে না। অসভ্যর মতো ব্যবহার থামাও। তোমাদের সাথে দেখা করতে আসিনি। শুনেছিলাম পার্থিব এখানে আসবে, তাই ওর সাথে দেখা করতে এসেছিলাম। ওর সাথে দেখা হলেই চলে যাব। আর এখানে থাকেই বা কে? যা অবস্থা বাড়ির। বিভা বুঝতে পারল তার ঘরকে অবজ্ঞা করা হলো। মুখ শক্ত হয়ে ভ্রু কুঁচকে গেল। সে কিছু বলার আগেই শ্রুতির ব্যঙ্গাত্মকভাবে বলল, ঠিক বলেছেন। আসলে যা অবস্থা, এই সুন্দর বাড়িতে তিনটা ফুলের মাঝে আপনি একটা নোংরা কীট। বড্ড বেমানান। শ্রুতি, আর একটা বাজে কথা বললে আমার হাতে থাপ্পড় খাবে তুমি। সহকারীর সামনে শ্রুতির ব্যবহারে রাগে ফেটে পড়ল আমিন সাহেব। বিভা গম্ভীর কণ্ঠে শুধুমাত্র বলল, আমার বোনকে বকার অধিকার কিংবা আমার বাড়ি নিয়ে কিছু বলার অধিকার কোনোটাই আপনার নেই। সেই দুঃসাহস দেখাবেন না। অতিথি হয়ে এসেছেন, অতিথির মতোই থাকুন।
আমিন সাহেবও আর কথা বাড়ালেন না। অনেকদিন পর আজ আবার পার্থিবকে মনে মনে বকল শ্রুতি। ফালতু লোক একটা, ওনার জন্য আমিন শিকদার এখানে এলো, এখন সুন্দরভাবে দিনটা কাটানোই হবে না। দুপুর 2টা বাজে। শ্রুতি হামিম বসে আছে দূরে ডাইনিং টেবিলের চেয়ারে, আমিন তার সহকারী বসে আছে সোফায়, সামনে জুসের গ্লাস। সিঙ্গেল সোফায় বসে আছে মাহাথির, নামাজ পড়ে কিছু ফল জুস কেক নিয়ে বাসায় ঢুকেছে সে। এরপর আমিনকে দেখে সাধারণ কুশলাদি বিনিময় করেছে। আমিন সাহেবের যে খুব পার্থিবের সাথে দেখা করার ইচ্ছে, ব্যাপারটা তেমনও নয়। আজ আসাদ সাহেবকে ফোন দিয়েছিলেন পারিবারিক খোঁজ খবর নিতে, তখন তার থেকে জানলেন শ্রুতি পার্থিব বিভার জন্মদিন উপলক্ষে এখানে আসবে। কথার এক পর্যায়ে আসাদ সাহেব প্রশ্ন করে বসল, আপনি বিভার বাড়িতে যাবেন না? উত্তরে সরাসরি না বলা যায় না। বিভা তার বড় মেয়ে, মেয়ের জন্মদিন উপলক্ষে সে যাবে না শুনতে বাজে লাগে। ঝোঁকের বসে বলে দেয়, জি যাব, পার্থিবের সাথে দেখা হবে, ভালোই হবে। তাই সে বাধ্য হয়ে এসেছে, কারণ সে যদি না আসে, পার্থিবকে যদি এই ব্যাপারে আসাদ সাহেব জিজ্ঞেস করেন, তখন সত্যিটা জেনে তো তাকে মিথ্যাবাদী ভাববে, যা সে চায় না। তার সাথে মিলে ব্যবসায় অনেক লাভ হচ্ছে, কিছুতেই তার চোখে নিজ বিষয়ক নেতিবাচক প্রভাব পড়তে দেওয়া যাবে না। শ্রুতি হাতে ফোন নিয়ে বসে আছে। পার্থিব কোথায় যে গেছে কে জানে, আসছে না কেন? এত দেরি হওয়ার কারণ কি? বলল নামাজের পরে চলে আসবে, অথচ এক নামাজের ওয়াক্ত কি আর এক নামাজের ওয়াক্ত চলে এলো, তার এখনও খবর নেই। টেবিলে মাংস ভাত তরকারি রাখলো বিভা। আজ সকালে মাহাতির বলেছিল রান্না করতে, তাই করেছিল সে। বিভা বুঝতে পেরেছে তার জন্মদিন উপলক্ষে শ্রুতি হামিম এসেছে। তার চেয়েও অবাক করা বিষয়, মাহাতির ঘরে ঢুকে রান্নাঘরে এসে কেক সহ সব কিছু বিভার হাতে দিয়ে সাধারণভাবে তাকে উইশ করেছে। জাস্ট 3টা শব্দ, শুভ জন্মদিন বিভা। না কণ্ঠে কোনো উচ্ছ্বাস, না কোনো আবেগ, তাও এই 3টা শব্দ বিভার কানে এত মধুর শোনালো যা ভাষায় প্রকাশ করার মতো নয়। তার উপর ফিরোজা রঙের পাঞ্জাবিটা তার স্বামীকে একটু বেশি মানিয়েছে। কলিং বেল বাজলো। শ্রুতি এমন ভঙ্গিতে উঠে গেল যেন দরজাটা খুলেই মাথার মাঝখানে এক বাড়ি বসাবে। ভাবলো পার্থিবকে অনেক কঠিন কথা শোনাবে সে। যা ভাবলো তার কিছুই শ্রুতিকে দিয়ে হলো না। দরজার ওপাশে পার্থিব দাঁড়িয়ে আছে, পরনে ঘামে ভেজা নীল পাঞ্জাবি, মুখে অমায়িক হাসি। পার্থিবের হাসি দেখে নিভে গেল শ্রুতি। কিছুই বলল না, পার্থিবই বলল, এত দেরি হয়ে যাবে সত্যি বুঝতে পারেনি শ্রুতি, সরি। রাগ করবে না প্লিজ। রাগ করেছেন? না করিনি, ভেতরে আসুন। রাগ করে বলছেন? রাগ করিনি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনার চোখে রাগ, ভ্রুও কুচকে আছে। আচ্ছা, বেশি রাগ করছেন? শ্রুতি বুঝতে পারলো পার্থিব তাকে জ্বালাচ্ছে। বাইরেই থাকবেন নাকি ভেতরে আসবেন? দরজা বন্ধ করব? পার্থিব হেসে দিয়ে ভেতরে ঢুকলো। শ্রুতি খেয়াল করলো পার্থিবের হাতে অনেক ব্যাগ। পার্থিব ড্রয়িং রুমে ঢুকলো, বিভার কাছে গিয়ে সুন্দর হাসি উপহার দিয়ে বলল, শুভ জন্মদিন আপা। বিভাও মিষ্টি হাসলো। কি সুন্দর শোনালো পার্থিবের মুখে আপা ডাকটা। উত্তর দিল, থ্যাংক ইউ। এই নিন, এখানে বিরিয়ানি, মোরগ পোলাও আছে। আপনাকে কিচ্ছু রান্না করতে হবে না, সব নিয়ে এসেছি। আজ দুপুর রাত সবাই একসাথে মজা করে খেয়ে এরপরেই যাব। বিভা অবাক হয়ে সবকিছু হাতে নিল। একা পারছিল না বলে শ্রুতি সাহায্য করলো। ব্যাগ নিয়ে ওরা রান্নাঘরে চলে গেল। পার্থিব এগিয়ে গিয়ে মাহাথিরের সাথে হ্যান্ডশেক করে নিল। আমিন সাহেব নিজে থেকে এগিয়ে এসে জড়িয়ে ধরলেন পার্থিবকে। পার্থিব তার শ্বশুরকে এখানে আশা করেনি, তবুও তা মুখে কিছুই প্রকাশ না করে কথা বলতে লাগলো সবাই মিলে। মাহাথির ফোন আনতে ঘরে যাবে, এমন সময় চোখ পড়ল হামিমের উপর। টেবিলে মাথা দিয়ে শুয়ে আঙুল দিয়ে আঁকিবুকি করার চেষ্টা করছে। হামিমকে দেখে ভীষণ মায়া হলো মাহাথিরের। ওকে আগে সেভাবে খেয়াল করেনি, আজ বেশ ভালোভাবেই খেয়াল করেছে। হামিমের সাথে তার কোনো মিল নেই, তবুও নিজের সাথে হামিমের মিল খোঁজার চেষ্টা করলো। নেই, দুজনের জীবনে কোনো মিল নেই। সবাই টেবিলে বসে খাওয়া দাওয়া করছে, বিরিয়ানির সাথে মাংসও নিচ্ছে। কেবলমাত্র বিভা শ্রুতি বসেনি, তারা সবাইকে বেড়ে দিচ্ছে। শ্রুতি বেড়ে দিতে গিয়ে আমিন সাহেবের সহকারীর সাদা পাঞ্জাবিতে ঝোল ফেলে দিয়েছে। ফেলার পর শুধু গম্ভীর মুখে বলেছে, ইচ্ছে করে ফেলিনি, সরি। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।
আমিন সাহেবের মুখের দিকে তাকিয়ে যখন দেখলো শ্রুতির দিকে সে গম্ভীর মুখে তাকিয়ে আছে, তখন শ্রুতির ইচ্ছে করলো সহকারীর মাথায় পুরো মাংস ঢেলে দিতে। সে তো ইচ্ছে করে ফেলেনি, তাহলে এইভাবে তাকানোর মানে কি? এখন ইচ্ছে করে ফেলুক, এরপর না হয় এইভাবে তাকানো সহ্য করবে। শ্রুতি চলে গেল হামিমকে খাওয়াতে। বিকেল হয়েছে, সবাই খাওয়া দাওয়ার শেষে টুকটাক কথা বলছে। শ্রুতি বিভার মুখ জুড়ে অন্ধকার, তাদের মুখে কোনো কথা নেই। এর কারণ হয়তো আমিন সাহেব। একটু পরেই আমিন সাহেব চলে যাবেন, তাই মাহাথির বলল কেক কেটে যেতে। তার কথায় আমিন সাহেবকে তেমন গুরুত্ব দিতে দেখা গেল না। একই কথা যখন পার্থিব বলল, আমিন সাহেব রাজি হয়ে গেল। বিভা উঠে চুপচাপ কেক নিয়ে এলো। তার এখন মনে হচ্ছে আজ তার জন্মদিন না হলেও পারত। অনিচ্ছা সত্ত্বেও বিভা এক পাশে শ্রুতি হামিমকে নিয়ে এবং অন্য পাশে আমিন সাহেবকে নিয়ে কেক কাটল। বিভা কেকের পিস নিয়ে সর্বপ্রথম শ্রুতিকে খাইয়ে দিল। হামিমকে খাওয়াতে গিয়ে দেখলো হামিম পানি খাওয়ার জন্য একাই দূরে চলে গিয়েছে। পিছন ঘুরতে গিয়েই দেখতে পেল আমিন সাহেব তার মুখের সামনে কেক ধরে আছে। ভীষণ অস্বস্তিকর মুহূর্ত। আমিন সাহেবের কাজের পেছনের অর্থ যে তাদের বাবা মেয়ের সম্পর্ক স্বাভাবিক আছে তা বোঝানো, এটা বেশ ভালোই বুঝতে পারছে বিভা অযথা ঝামেলা কোনো কালেই চায়নি, আজও চায় না। পরিস্থিতি স্বাভাবিক করতে আমিন সাহেবের হাত ধরেই কেক তাকে খাইয়ে দিল। তারপর হাত ধুয়ে এসে সবার জন্য কেক কাটতে লাগলো। সবাইকেই ছোট পিরিসে কেক দেওয়া হলো। মাহাথির কেক খেতে নিয়েও খেলো না, ঘাড় ফিরে হামিমের দিকে তাকালো। হামিম দূরে অ্যাকোরিয়ামের মাছের সাথে খেলা করছে, মাছের সাঁতার কাটা। অন্যদিকে তার কোনো ধ্যান জ্ঞান নেই। মাহাথির উঠে চলে গেল হামিমের কাছে। এরপর সুন্দর করে হামিমকে কেক খাইয়ে দিল। বিভা ফল কেটে সবার সামনে দিলে মাহাথির এসে ফল নিয়েও হামিমকে খাইয়ে দিল। ইতোমধ্যে এই দৃশ্য সকলের চোখে পড়ে গেল। বিভা ও নির্নিমেষ চেয়ে আছে দুজনের দিকে। মাহাথির সকাল থেকেই স্বাভাবিক আচরণ করছিল, তাই বলে এতটাও বিভা আশা করেনি। আমিন সাহেব উঠে পড়েছেন, তার চলে যাওয়ার সময় হয়েছে। সে উঠে নিজের ছেলের দিকে গেল। হাতে থাকা টিস্যু দিয়ে হামিমের মুখ মুছে দিতে দিতে হেয়ালি প্রশ্ন করলো, তুমি তো অপরিচিত কারুর হাতের খাবার খাও না, তাহলে আজ খেলে যে? পার্থিব ভ্রু কুঁচকে ফেলল। মাহাথির ভাই অপরিচিত কেন হবে? বোনের স্বামী অপরিচিত হয়? মাহাথির এতক্ষণে বেশ ভালোই বুঝেছে যে লোকটা তাকে পছন্দ করে না। অবশ্য এতে তার কিছুই যায় আসে না, তার গন্ডারের চামড়ার সহজে কিছু গায়ে লাগলে তো। হামিম সচরাচর আমিন শিকদারের সাথে তেমন কথা বলে না, কোনোদিন কোনো প্রশ্ন করলে উত্তর দেয়নি, চুপ থেকেছে। এনার প্রতি আলাদা এক ভয় আতঙ্ক সবসময় হামিমকে ঘিরে রাখে। এছাড়া এমনিতে সাধারণ সময় হামিম কিছু না বুঝলে অতিরিক্ত প্রশ্ন করে অবুঝের মতো, অথচ আজ সবাইকে অবাক করে দিয়ে সামনের দিকে আঙুল তাক করে বিজ্ঞ শিশুসুলভ কণ্ঠে বলতে লাগলো, ও আমার একটা ফ্রেন্ড, আমার ভাইয়া হয়। সে বলেছে সে নাকি আমার আপুর হাজবেন্ড, আর আপুর হাজবেন্ডরা নাকি খুব ভালো হয়। তাই আমি তার সাথে কথা বলি, গল্প করি, ছবি আঁকি। সে তো ছোট আপুর হাজবেন্ড। আজ বড় আপুর কাছে এলাম, বুঝলাম এও আমার আপুর হাজবেন্ড। তার মানে এও ভালো, এও আমার ফ্রেন্ড। তাই আমি তার হাতে খেয়েছি। হামিম প্রথম পার্থিব এবং পরে মাহাথিরকে তাক করে ধিমে তালে বলে শেষ করলো কথাগুলো। হামিমের কথাগুলো শুনে শ্রুতি পার্থিবের দিকে তাকাতেই দেখলো পার্থিব সুন্দর এক হাসি নিয়ে তাকিয়ে আছে হামিমের দিকে। শ্রুতি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। এই লোকের হাসি কি সত্যিই সুন্দর, নাকি শ্রুতির চোখে ছানি পড়েছে? কেমন বুক ধক করে ওঠা হাসি হাসে। শ্রুতি ঠিক করলো আর পার্থিবের দিকে তাকাবে না, কখনো না। এদিকে হামিমের কথা শুনে মাহাথির হেসে দিয়ে হামিমের গোল গোল চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিল। হামিম ভেবে পায় না সবাই তার চুল এলোমেলো কেন করে। সে এক আঙুল দিয়ে নিজের চুল কপাল থেকে সরিয়ে ফেলল। আমিন সাহেব চলে গেছে অনেকক্ষণ হয়। সে থাকাকালীন তার ক্যামেরায় কিছু ছবি তোলা হয়েছিল। সে যাওয়ার আগে তার সহকারী নিচে থেকে ক্যামেরায় তোলা ছবিগুলো বের করে নিয়ে এসেছে একটা খামে করে। শ্রুতির হাতে দিয়ে গিয়েছিল সেই খাম। আমিন সাহেব যাওয়ার পর থেকেই পার্থিব এক নতুন শ্রুতিকে আবিষ্কার করেছে। কি সুন্দর হেসে খেলে কথা বলছে। শ্রুতি তার আপার সাথে ভাইয়ের সাথে যথেষ্ট প্রাণোচ্ছল থাকে, এইভাবে অন্য কোনো সময় দেখেনি পার্থিব। তবে দেখতে ভালো লাগছে। 2 সিটের সোফায় মাহাথির পার্থিব বসে আছে। তাদের একদম বিপরীত পাশের সোফায় বিভা শ্রুতি, বিভার পাশে হামিম। বিভা শ্রুতি মিলে কথা বলছে। মাহাথির পার্থিব নীরব দর্শকের ভূমিকায় আছে। তারা দুজন খামের ছবিগুলো দেখছে। পার্থিব বলল, ছবিগুলো সুন্দর হয়েছে। শ্রুতি উৎফুল্ল হয়ে বলল, আপা চলো ছবিগুলো দেখি।
বলেই ছবিগুলো পার্থিবের হাতে থেকে নিয়ে এসে দুজন মিলে দেখতে লাগলো। বিভার মুখের হাসি মিলিয়ে গেল। দুই বোনের মুখেই অন্ধকার। প্রতিটা ছবিতে আমিন শিকদার আছে। তারা 5 জনই ঠিক ছিল। আমিন শিকদারকে থাকতে কে বলেছে? বিভা একটার পর একটা ছবি দেখতে লাগলো। না, কোনো ছবিই আমিন শিকদার বিহীন নেই। তার মুখের অন্ধকার যেন গাঢ় হলো। শ্রুতি উঠে গেল। কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো একটা কেচি নিয়ে। বিভা বুঝলো না শ্রুতি কি করবে। শ্রুতি বসে বসে খুব মনোযোগ নিয়ে ছবিগুলো থেকে আমিন শিকদারকে আলাদা করলো। 4টা ছবির সাইডে ছিল আমিন শিকদার, আর একটা ছবির মাঝখানে। শ্রুতি সেই ছবিটা তোয়াক্কা করলো না। মাঝখান থেকে আমিন শিকদারকে গোল করে কেটে উঠিয়ে দিল। এরপর খুশিতে গদগদ হয়ে বলল, দেখো আপা, আমিন শিকদারকে সরিয়ে দিয়েছি। এখন দেখো ছবিগুলো কি সুন্দর লাগছে। শ্রুতির এমন বাচ্চামো বিভা আশা করেনি। হঠাৎ করে বিভা হেসে দিল। এমন করে হাসলো যে ওর মারই প্রকাশ পেয়ে গেল। একটু শব্দ করে গা দুলিয়ে হাসতে লাগলো বিভা। হামিম, মাহাথির, পার্থিব 2 বোনের দিকে তাকিয়ে রইল। হামিম হাতে নিয়ে ছবিগুলো দেখে বলল, আপু, তোমার তো হাত নাই হয়ে গেছে। শ্রুতি ভাইয়ের কাছ থেকে ছবি নিয়ে দেখলো আসলেই কিছু ছবিতে তার এক পাশ নাই হয়ে গেছে, কারণ তার সামনেই আমিন শিকদার ছিল। তাই তাকে উপড়ে ফেলতে গিয়ে নিজের অর্ধেক অংশই নাই হয়ে গেছে। শ্রুতি আমলে নিল না, নিজের মতো করে বলতে থাকলো, হোক, আমার এক হাত প্রয়োজনে না থাকবে, তাও আমিন শিকদার থাকা যাবে না। বিভার দিকে তাকিয়ে দেখলো বিভা তখনও হাসছে, মুখে উজ্জ্বলতা। মাহাথির, পার্থিব বেশ ভালোভাবেই বুঝলো 2 বোন তাদের মনে তাদের বাবার প্রতি কতটা ঘৃণা জমিয়ে রেখেছে। 2 বোনের কয়েক ঘন্টা আগের আর এখনের মুহূর্তে আকাশ পাতাল তফাৎ। যেই মুখ কিছুক্ষণ আগেও ছিল অন্ধকার ঘেরা, সেই মুখে এখন শুধু উজ্জ্বলতা। সুখের সময় বুঝি একটু তাড়াতাড়ি শেষ হয়। হামিম, শ্রুতি, পার্থিব চলে গেছে। 40 মিনিট হলো, খুব বেশি সময় নয়। তবে বিভার মনে হচ্ছে অনেক সময়। বিভা সোফায় বসে পুরো ঘরের দিকে তাকালো। কেমন যেন ফাঁকা ফাঁকা। মাঝারি আয়তনের ফ্ল্যাটটাকে বিভার কোনো রাজপ্রাসাদের মতো মনে হচ্ছে, যেখানে সে একা, শুধু সে, আর কেউ নেই। অথচ কিছুক্ষণ আগেও ছিল। খারাপ লাগছে ভীষণ। ছোট ছোট ভাই বোন দুটো কত বড় হয়ে গেছে। মনে পড়লো ছোটবেলার কথা। 3 জন একসাথে ঘুমানো, শ্রুতির অল্পতেই রেগে যাওয়া, কান্না করা, হামিমের যত্ন নেওয়া, নিজে মাঝে থেকে বাকি 2 জনকে 2 হাতে আগলে রাখা, সব এক নিমেষে বিভার সামনে ভেসে উঠল। সময় এত তাড়াতাড়ি কেন চলে যায়? বিভার হঠাৎ মনে পড়ল শ্রুতির যাওয়ার আগের ঘটনা। শ্রুতি যাওয়ার আগে বিভাকে অন্য ঘরে ডেকে নিল। স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, মাহাতির ভাই কি তোমার সাথে খুব খারাপ আচরণ করে? বিভা চমকে গেল। তাদের ব্যাপারে সে তো কিছু বলেনি, তবে শ্রুতি এমন কথা কেন বলছে? তবে কি মাহাথির বলেছে? বলতেই পারে। বিভা কি বলবে ভেবে পেল না। সে মিথ্যা বলতে পারে না। আর শ্রুতি যেহেতু বুঝে গেছে, ইনিয়ে বিনিয়ে কিছু বলেও বিশেষ সুবিধা বিভা করতে পারবে বলে মনে হলো না। উত্তর দিল, না। তার মানে উনি খারাপ ব্যবহার করে? না, খারাপ ব্যবহার করে না শ্রুতি, শুধু আমাকে মেনে নিতে পারছে না। তবে নিবে না এমনও না, সে চেষ্টা করছে। সত্য মিথ্যা মিলিয়ে উত্তর দিল বিভা। ওনাকে ডিভোর্স দিয়ে দাও আপা। এমন কথা শুনে চমকে উঠল বিভা। এমন কিছু সে আশা করেনি। ডিভোর্স কিভাবে সম্ভব? তোকে এত করে থাকতে বলছি, কিন্তু থাকবি তো না। বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছিস। গেলে এখনই চলে যা, নয়তো রাত হয়ে যাবে। কথা করেছিস আপা, তুই ওনাকে ডিভোর্স দিয়ে দে। আমি জানি উনি তোকে কষ্ট দেয়। কি দরকার এইভাবে থাকার? ওনার মতো খারাপ মানুষের সাথে থাকার তো কোনো দরকার নেই। এই পর্যায়ে বিভার মুখ থেকে সব প্রতিক্রিয়া চলে গেল। শব্দবিহীন ঠোঁট প্রসারিত করল, উনি খারাপ নয় শ্রুতি, একদম খারাপ নয়। আমি বলছি, আমাকে বিশ্বাস কর, উনি খারাপ নয়। খারাপ হলে ওনাকে মনে জায়গা দিতাম না। যেভাবে আমিন শিকদারকে মন থেকে উঠিয়ে দিয়েছি, সেভাবে উপড়ে দিতাম, যার ছাপটা অবশিষ্ট থাকতো না। এত চিন্তা করিস না, ঠিকভাবে নিজের সংসার কর। বিভা শ্রুতিকে দীর্ঘশ্বাস ফেলে আশ্বস্ত করল। শ্রুতি কিছু বলল না, কেবল তাকিয়ে রইল। তাদের কথোপকথন তারা বাদেও যে আর একজন শুনেছে তা 2 জনের কেউই জানে না। শ্রুতির কথা ভাবা শেষেই বিভা মনে করলো ওদের যাওয়ার সময় আশ্চর্যজনক ঘটনা। শ্রুতিরা যখন যাওয়ার কথা বলল, তখন তাদের থাকতে বললেও রাজি হলো না। এরপর মাহাথির সবাইকে চমকে দিয়ে হামিমকে রেখে দিতে চাইল। সেখানে বাঁধ সারল পার্থিব। মুখে হাসি রেখে বিনীতভাবে শুধু বলল, ভাইয়া আজ নিয়ে যাই,
অন্যদিন ওর জামা কাপড় জিনিসপত্র সহ নিজেই নিয়ে আসবো। আর কয়েকটা দিন ছোট বোনের বাড়িতে থাকুক। প্লিজ ভাইয়া, না করবেন না। পার্থিব ছেলেটা অতিরিক্ত ঠান্ডা, ভদ্র। এত সুন্দর করে অনুরোধ করায় মাহাথির কিছু বলতে পারেনি, মাথা নেড়ে সায় দিয়েছে। পার্থিব কাজ করছে, তবে কাজে মন বসছে না ভালোভাবে। সে খেয়াল করেছে সেই বাড়ি থেকে আসার পর থেকেই শ্রুতি তাকে এড়িয়ে চলছে। তেমন উগ্র কিছু করেনি, তবে শ্রুতির এড়িয়ে চলা পার্থিব বুঝে নিয়েছে। আবার কি হলো এই মেয়ের? ভূত নামতে না নামতে আবার নতুন কোন ভূত মাথায় উঠলো কে জানে। পার্থিব কম্পিউটারের মাধ্যমে ফেসবুকে ঢুকে টাইপ করতে লাগলো, আমার বাবুর নাম হবে ভূতু, ভূত এবং মানুষের বাচ্চা ভূতু, ভূতের বাচ্চা ভূতু। এখানে সে নিজেকে মানুষের কাতারে রাখলো, নিজের স্ট্যাটাস পড়ে নিজেই হাসি দিল পার্থিব। স্বচ্ছ সুন্দর হাসি। শ্রুতি শুয়ে আছে চোখ বন্ধ করে, ঘুমানোর চেষ্টা করছে, ঘুম আসছে না। ভীষণ রাগ, অস্বস্তি হচ্ছে। উঠে বসলো, নিজের এক হাতের আঙুল দিয়ে অন্য হাতের মাংস খুবলে ধরলো। সে রেগে খেলে নিজেকে শাস্তি দেয়, এতে সে শান্তি খুঁজে পায়। পার্থিব ঘরে নেই, কোথায় গেছে কে জানে। পার্থিবকে ধরে অনেক নৃশংসভাবে খুন করতে ইচ্ছে করছে। তার জন্য সে হেরে যাবে। কে বলেছিল বন্ধুত্ব করতে? লাগবে না তার কোনো বন্ধুত্ব। তবুও হারবে না, কিছুতেই না। আমিন শিকদারের কথা মনে পড়ে গেল। শ্রুতি তখন তার পাশে বসা ছিল। আমিন শিকদার মাথায় হাত বুলিয়ে বলল, সুন্দর মতো সংসার করছো, দেখে ভালো লাগছে। ব্যাস, আমিন সাহেবের কথাটায় শ্রুতির মনে হলো ওর গায়ে কেউ জ্বলন্ত কয়লা ছুঁড়ে মেরেছে। তার মনে হলো আমিন শিকদার হয়তো তাকে খোঁচা দিল, উপহাস করলো। সে বলেছিল 6 মাসের মধ্যে শ্বশুর বাড়ি থেকে ফেরত চলে যাবে, 3.5 মাস শেষ, অথচ তার ফেরার কোনো খবর নেই। কষ্টে শ্রুতির চোখে পানি চলে এলো। সে হারবে না, না মানে না। উনি খারাপ নয় শ্রুতি, একদম খারাপ নয়। আমি বলছি, আমাকে বিশ্বাস কর, উনি খারাপ নয়। খারাপ হলে ওনাকে মনে জায়গা দিতাম না। যেভাবে আমিন শিকদারকে মন থেকে উঠিয়ে দিয়েছি সেভাবে উপড়ে দিতাম, যার ছাপটাও অবশিষ্ট থাকতো না। কথাগুলো পোকার মতো কানে বেজে চলেছে। কেন বাজছে মাহাথির জানে না। মন থেকে উঠিয়ে ফেলবে, এত সাহস? কথাটা বেশ ভালোভাবেই মাহাথিরের অহমে আঘাত আনলো। রাগও হতে শুরু করলো। তার রাগের কারণটা বেশ বৈষম্যমূলক। তার মতে সে বিভাকে ভালোবাসুক বা নাই বাসুক, পছন্দ করুক বা নাই করুক, বিভার তার প্রতি ভালো লাগা, ভালোবাসা আর যা কিছু হয় সব থাকতে হবে। সেই বিভাকে ভালোবাসে না, অথচ বিভা তাকে ভালোবাসে। ব্যাপারটা বেশ আনন্দের। মাহাথির এমন কেন তা মাহাথির জানে না। বিভার সাথে খারাপ আচরণই বা কেন করে তাও জানে না। শুধু জানে সে কোনো সম্পর্কে থাকতে চায় না, কোনো অদৃশ্য বাঁধনে বাধা পড়তে চায় না। সে থাকবে নিজের মতো, তার সাথে যেন অন্য কোনো জীবন না জড়ায়। তার কিছু হয়ে গেলে যেন অন্য কেউ কষ্ট না পায়। কোনো সম্পর্কে থাকবে না, এই ভাবনা থেকেই বিভাকে দেখলে তার রাগ হয়। কিন্তু বললেই সব হয় না। সে চাক বা না চাক, বিয়ে হয়ে গেছে, আজীবন তাদের একসাথেই থাকতে হবে। হঠাৎ করে শ্রুতির কথা মনে পড়ল মাহাথিরের। বিভা যেমন শান্ত, শ্রুতি মেয়েটা ঠিক তার বিপরীত। যাওয়ার সময় তখন বিভা কোথাও গিয়েছিল, পার্থিব ফোনে কথা বলছিল। আচমকা শ্রুতি বলে বসে, আপনি আমাকে যা ভুলতে বলছেন তার কিছুই আমি ভুলিনি, ভুলবো না ভাইয়া। আপনি আমার আপাকে পছন্দ করেন না, এটা আমার মাথায় খুব ভালোভাবে গেঁথে গেছে। না বললে আমার কিছু করার নেই। সেদিন খারাপ ব্যবহার করছি, তার জন্য সরি। এর বেশি কিছু আমার বলার নেই। দায় সারা নির্লিপ্ত কণ্ঠ মাহাথিরের। শ্রুতির ভীষণ খারাপ লাগলো। নিজের অবচেতন মনে আশা করেছিল মাহাথির তাকে বলবে, আমি বিভাকে ভীষণ পছন্দ করি, ভালোবাসি, আমি ওকে সুখে রাখবো, তুমি চিন্তা করো না। বলল না কেন? শ্রুতি মনে হলো তার সামনে আরেক আমিন শিকদার। নিজের বাবার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে সে। সত্যি সে আমিন শিকদারের মতো খারাপ নাকি না? তার আপা তো বলেছে সে আমিন শিকদারের মতো নোংরা নয়। তার আপা হয়তো সত্যিই বলেছে। নিজের আপাকে বিশ্বাস করে ভীষণ বিশ্বাসের সাথে শ্রুতি বলতে শুরু করলো, আপনাকে একটা কথা বলি, আপনি খুব শীঘ্রই আমার আপাকে ভালোবাসবেন, মিলিয়ে নিয়েন আপনি। আমাকে দেখে তোমার মনে হয় তোমার কথা সত্যি হবে? আপনাকে দেখে কি মনে হয় তা আপাতত আমি বলতে চাচ্ছি না। আর আপনি ভালোবাসবেন এটা আমার বিশ্বাস, আপনার উপর নয়, আমার আপার উপর। আসলে সেই মানুষটাই এমন, মায়ায় ভরা, সবাই তাকে ভালোবাসতে বাধ্য, সেখানে আপনিও বাধ্য, আর আপনি তাকে ভালোবাসবেনই, দেখে নিন।
ভাবনা থেকে বের হলো মাহাথির। তার ভীষণ বিরক্ত লাগতে শুরু করলো এখন। শব্দ পেয়ে পেছনে তাকালো। বিভা ধীর পায়ে এসে তার পাশে বসলো। আপনি কি শ্রুতিকে কিছু বলেছেন? কিছু সেকেন্ড পার হওয়ার পরেও কোনো উত্তর এলো না। বিভা নিজের মতো বলল, আপনি ওকে কিছু বলবেন না, ও আমার বোন, ওর তো নিশ্চয়ই কোনো দোষ নেই। তার চেয়ে বড় কথা, আমার বোন আমাকে অনেক ভালোবাসে। ওকে কেউ কিছু বললে যতটা না কষ্ট পায়, আমাকে বললে তার চেয়ে বেশি কষ্ট পায়। তাই আশা করব আমার রাগ আমার বোনের উপর দেখাবেন না। মজার কথা কি জানেন, আপনি আরও দুজনের মাথাতেই সমস্যা। শালি দুলাভাই দুজনে শর্ট টেম্পার্ড, অল্পতেই রেগে আগুন। বলতে বলতে শব্দবিহীন হাসল বিভা। মাহাথির বিভার কাছে গেল। বিভা সামান্য চমকালো। দুজনের দূরত্ব খুব সামান্য। মাহাথির বিভার চুল কানে গুজে দিল সময় নিয়ে। বিভা বরাবর নিচু হয়ে শান্ত কণ্ঠে নিজের জেদ প্রকাশ করলো। আমি সেটাই করব যেটা আমি চাই। আমার চাওয়াতে তো তোমার মন মর্জি চলবে না বিভা রানী। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।